খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। বোর্ডগুলো আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইসিসির দৌড়। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কায়সার ভাই, গতকালকে আমরা অনেক দীর্ঘ অপেক্ষার পর আমরা পাকিস্তানের সিদ্ধান্তটা জানতে পারলাম। বাংলাদেশের সঙ্গে যে অন্যায়টা হয়েছিল তারপর থেকে আমরা দেখছিলাম যে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছিল এবং তারা একটা কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা বলছিল। সেই সিদ্ধান্তটা তারা গতকাল জানিয়েছে। বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে যেটিকে ধরা হয়, সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ সেটি তারা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। আপনি অ্যাজ এ স্পোর্টস পার্সন আর কি, পার্সোনালিটি, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? পাকিস্তানের এই সিদ্ধান্তটা কতটুকু প্রভাব ফেলবে? ওয়েল নোমান, এইটা শুধুমাত্র যে বাংলাদেশের প্রতি তারা সংহতি জানিয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে, আমি এত ছোট্ট জায়গায় আলোচনাটা রাখতে চাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে এটার ব্যাপ্তিটা আরও অনেক বড়, এবং এটা যে একসময় হবে অবভিয়াস একটা বিষয় ছিল, সেটা আমি নিশ্চিত ছিলাম এবং সেটাই হয়েছে। কারণ কি, তার পিছনে একটু ব্যাখ্যায় যাচ্ছি। আপনি দেখবেন যে ভারত পাকিস্তান তাদের মধ্যে যে আপনার ভূ রাজনৈতিক যে একটা দুঃসম্পর্ক রয়েছে, বা আপনি প্রতিবেশী সুলভ যেরকমভাবে আচরণ থাকা উচিত তা তাদের মধ্যে নেই। তাদের মধ্যে প্রায় সময় একটা যুদ্ধ অবস্থা রয়েছে। কিন্তু এর মধ্যেও তাদের যে জিনিসটা সবচেয়ে বেশি, আপনার যোগাযোগটা যে জায়গায় সবচেয়ে বেশি ছিল, সেটা হলো যে ক্রিকেট মাঠে তারা কিন্তু সবসময় একসঙ্গে খেলতো। কিন্তু সর্বসাম্প্রতিক যে বিষয়টা হয়েছে যে ভারত পাকিস্তানের মাটিতে যাবে না এবং পাকিস্তান ভারতের মাটিতে যাবে না, তারপরও তারা সমঝোতার মাধ্যমে করে কিন্তু আপনার হাইব্রিড সিস্টেম করে ক্রিকেটটা অন্তত অন্য একটা নিরপেক্ষ দেশে খেলার একটা সিস্টেমটা তারা তৈরি করেছিল, বা পদ্ধতিটা তারা তৈরি করেছিল। কারণ কি, কারণটা হলো যে যেভাবে আপনি বললেন যে এই ম্যাচটাকে বলা হয় আপনার যে কোনো টুর্নামেন্টের মাদার অফ দ্য ম্যাচ। এই ম্যাচ থেকে সবচেয়ে বেশি রেভিনিউ আসে, যে রেভিনিউটা আসে সেটা পুরো টুর্নামেন্টের বাদবাকি ম্যাচগুলো থেকেও আসে না। জাস্ট এই হিসাবটাই আপনাকে পরিষ্কার করে দিচ্ছে যে এই ম্যাচটার গুরুত্ব আর্থিকভাবে কতটুকু। এবং এই ম্যাচের জন্য আইসিসি যে কোনো মূল্যে চাইবে যে ভারত পাকিস্তান ম্যাচ যেন যে কোনো টুর্নামেন্টে হোক। এবং এই কারণে আপনি দেখবেন যে কোনো টুর্নামেন্টে ভারত পাকিস্তান যেটাতে খেলে, সেখানে তাদেরকে এক গ্রুপে রাখা হয় যাতে তারা শুরুতে বাদ না পড়ে যায়। এবং আপনার আরেকটা মূল্যে যেন ম্যাচটা অনুষ্ঠিত হয়, এটা একটা বিষয়। এবং আরেকটা জিনিস দেখবেন যে যেহেতু আপনি একই গ্রুপে থাকে, তখন তাদের মধ্যে আবার সেমিফাইনাল অথবা ফাইনালে মুখোমুখি হওয়ার একটা সুযোগটুকু থাকে। অর্থাৎ একবার নয়, একটা টুর্নামেন্টে দুবার বা তিনবারের মতো মুখোমুখি হওয়ার মতো সুযোগ তাদের থাকে। এর একটাই কারণটা হলো যে এই ম্যাচের গুরুত্বটা অনেক বেশি। তো যে ম্যাচের গুরুত্ব অনেক বেশি, সেই ম্যাচটাকে তো আরও বেশিভাবে কিন্তু মূল্যায়ন করা উচিত ছিল, এবং আরও ভালোভাবে এই ম্যাচটা যেন হতে পারে সেই দিকে যাওয়া উচিত ছিল, যেটি পাকিস্তান যেটি আপনার ভারত এই যে টেন্ডেন্সি থেকে আমি মনে করি যে বেরিয়ে এসেছিল। কারণ আপনি দেখবেন যে ভারত সর্বশেষ যে পাকিস্তানের সাথে যে কটি ম্যাচ খেলেছে, সেখানে তারা ম্যাচ খেলেছে কিন্তু কথা বলেনি, ইভেন আপনি দুই ক্যাপ্টেন হ্যান্ডশেকও করেননি। এবং এই প্রক্রিয়াটা শুধুমাত্র যে আপনার সিনিয়রদের মধ্যে রয়েছে তা কিন্তু না, এটা এক সময় কিন্তু আপনার আন্ডার-19 যে যুবদলের যে ক্রিকেট ম্যাচগুলো হয়েছে, সেখানেও একই ধারাবাহিকতা চলে এসেছে। অর্থাৎ আমরা প্রচণ্ড শত্রুতা রয়েছি এবং আমরা মাঠে শুধু ক্রিকেট খেলবো, কিন্তু কোনো হ্যান্ডশেক করবো না, কথা বলবো না। এর ফলে যেটা হয়েছে সবচেয়ে বড় বিষয়টা, সেটা হলো যে ক্রিকেট বা স্পোর্টসের যে স্পিরিট, আমি মনে করি যে দ্যাট হ্যাজ বিন কিল্ড। এবং এটা যখনই আপনি খুন হয়ে যাবে বা স্পোর্টসের স্পিরিট থাকবে না, তখন সেখানে শুধুমাত্র আপনি একটা ফুটবল ম্যাচ বা একটা ক্রিকেট ম্যাচ শুধু খেলা দিলে হবে না। এটাকে আপনার যখনই আপনি মানসিকভাবে এবং আপনি যখনই এটা পুরোপুরিভাবে এটার সাথে গ্র্যাব করতে পারবেন না, স্পোর্টসের স্পিরিটের সাথে যেতে পারবেন না, তখন সেটা আর আনন্দ দেবে না। আমি মনে করি যে সেই সমস্যাটা তৈরি করেছিল ভারত, এবং পাকিস্তান এসে এখন যে আপনার সিদ্ধান্তটা নিয়েছে, সেই সিদ্ধান্তে যা শুধু আরেকটা পেরেক ঠুকেছে। এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট নিজেই। কারণ পাকিস্তান ভারতের ম্যাচ যদি না হয়, তাহলে আলটিমেট ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ক্রিকেট, দর্শকরা এবং সার্বিক অর্থে আইসিসি। কায়সার ভাই, এখানে আমার একটা মজার ব্যাপার, যেটা আপনি এই ম্যাচটা কেন খেলবে তার কারণটা আমি পরে আপনাকে বলবো, অনুষ্ঠানে যদি সুযোগটা থাকে। আপনি দেখবেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আইসিসিকে যেহেতু জানাই নেই, এই কারণে আইসিসিও আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো চিঠি দিয়ে তেমনভাবে হয়তো বলতে পারছে না। আইসিসি অফিশিয়াল স্টেটমেন্ট কেন দিল? অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছে কারণ পাকিস্তান সরকার চিঠিটা দিয়েছে। চিঠি দেয়নি, পাকিস্তান সরকার একটা টুইট করেছিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটা রিটুইট করেছে। সেটাকে অফিশিয়াল হিসাবে, অন্তত এখন অফিশিয়াল হিসাবে কাউন্ট করছে আইসিসি।
কিন্তু তারপরও তারা অপেক্ষায় রয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে একটা আনুষ্ঠানিকভাবে একটা চিঠি তারা পাবে আর কি। যেহেতু এখন পর্যন্ত সেই ম্যাচটা বাকি রয়েছে 15-13 দিন আরও বাকি রয়েছে, আজকে 3 তারিখ, আপনি 15 তারিখে ম্যাচটা হবে। সো সেই ম্যাচের যেহেতু এখনও পর্যন্ত অনেক সময় রয়েছে, কিন্তু এত লম্বা সময় রয়েছে এখন পর্যন্ত, অথচ রিয়াকশনটা দেখুন কত মানে ব্যাপক রিয়াকশন হয়েছে। এর কারণটা হলো যে এই ম্যাচকে ঘিরে কিন্তু আইসিসি পুরো ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় স্বপ্নটা দেখছে। এই ম্যাচ থেকে তারা যে রেভিনিউ পাবে পুরো টুর্নামেন্ট থেকে সেই রেভিনিউর অর্ধেক আসবে, অর্থাৎ এই ম্যাচটাকে 50%-এর বা 47%-এর মতো রেভিনিউ, খুব সম্ভবত টোটাল রেভিনিউর 47% আসবে এখান থেকে। সো এটা থেকেই বোঝা যাচ্ছে যে আর্থিকভাবে এই ম্যাচটা না হলে আর্থিকভাবে আইসিসি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে পাকিস্তান কেন খেলতে চাইবে, আমি বলি একটা কথা, সেটা হলো যে দেখবেন আপনি পাকিস্তান এর আগে এই যে পুরো আপনার T20 ওয়ার্ল্ড কাপকে নিয়ে বাংলাদেশের প্রতি যে ইনজাস্টিসটা ভারত তথা আইসিসি করেছে, সেই ইনজাস্টিসের এটাও কিন্তু আপনি যেভাবে বললেন যে একটা প্রকৃতি একটা প্রতিশোধ নিচ্ছে, সেভাবেই কিন্তু চলে এসেছে। আর পাকিস্তান খেলতে চাইবে কি কারণে, কারণটা হলো যে এখন হয়তো তারা হুমকি দিচ্ছে, কিন্তু খেলতে চাইবে যে আলটিমেট পাকিস্তান, দেখবেন আপনি যদি সেমিফাইনালে ভারতের সাথে দেখা হয়ে যায় অথবা ফাইনালে ভারতের সাথে দেখা হয়ে যায়, ওদের সঙ্গে মনে হয় দেখা হওয়ার কথা, যেভাবে হচ্ছে তখন তো আপনি না খেলে কোনো উপায়টুকু থাকবে না। তারপরে আমি মনে করি যে পাকিস্তান এই যে প্রতিবাদটুকু করেছে, আমার মনে হয় যে ভারতের যে পুরো ক্রিকেট বিশ্বে, বিশেষ করে আইসিসিতে যে একছত্র একটা আধিপত্য চলে এসেছে এবং দাদাগিরি দেখানোর একটা টেন্ডেন্সি যে তাদের মধ্যে চলে এসেছে, তারা অন্তত একটা প্রতিবাদী, সেটার একটা প্রতিবাদ হওয়ার জরুরি, একটা অবস্থান প্রতিবাদ হওয়ার প্রয়োজন ছিল। এবং আমি মনে করি যে এই প্রতিবাদটা আইসিসিকে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে খুব ভালোভাবে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারপর আমি চাইবো খেলা যেন হয়। এক্স্যাক্টলি কায়সার ভাই, আমরা এইসব বিষয়ে আরো আলোচনা করবো। যেই কারণগুলোতে হচ্ছে তারা পাকিস্তানকে রিকোয়েস্ট করছে, আপনি বলছেন যে তারা লিখেছে যে আমরা আশা করব পাকিস্তান সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, কিন্তু ভাষাটা অনেকটা রিকোয়েস্টের মতোই। কেন করছে আমার কাছে মনে হয় তার অনেকগুলো রিজনস আছে। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে এইটি, আজ আইসিসির ক্ষতি কেমন হতে পারে এই ম্যাচটায়। শ্রীলঙ্কায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে এই ম্যাচটার, স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি দামও এই ম্যাচের টিকিটের। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ধারণা করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে আমরা দেখেছি যে এই একটা ম্যাচ যদি না হয় সেক্ষেত্রে 200 কোটি রুপির বেশি ক্ষতি হতে পারে। এবং সম্প্রচার প্রতিষ্ঠানগুলো নিশ্চিতভাবেই সেক্ষেত্রে চাপের মুখে ফেলবে আইসিসিকে। এই সবগুলো কারণেই নিশ্চয়ই আইসিসি এই সুরটা নরম করতে বাধ্য হচ্ছে। এটা তো শুধু আর্থিক ক্ষতি, এবং আপনি দেখবেন যে এটা মর্যাদাটাও নষ্ট হয়ে যাবে। কারণটা হলো যে ভারত এই গ্রুপে কারা কারা রয়েছে, আয়ারল্যান্ড রয়েছে, নামিবিয়া রয়েছে, এবং ইউএসএ, নেদারল্যান্ড এবং নামিবিয়া, এবং ভারত পাকিস্তান। তাহলে ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয়, তাহলে ইউএসএ, নামিবিয়া এবং নেদারল্যান্ডসের সাথে ম্যাচ ভারত খেলবে, এবং সেই ম্যাচে দেখার জন্য অনেক ভিড় হবে, বা সেই ম্যাচের দেখার জন্য আপনার টিভি সম্প্রচার থেকে, আপনার বিজ্ঞাপন থেকে অনেক বেশি টাকা আসবে। এটা ভাবার কোনো কারণ নেই। সো এই টুর্নামেন্টের মর্যাদাটা এক অর্থে বড় ধরনের একটা হানি হবে। সো এবং টুর্নামেন্টটা যে একটা জিওপারডাইজ পর্যায়ে পৌঁছেছে, আমি মনে করি যে সেটা এর আগে কখনো কিন্তু আমরা বিশ্বকাপে এমন বাজে দৃষ্টান্ত কিন্তু দেখিনি। টুর্নামেন্ট শুরু হওয়ার 20 দিন, এখন মাত্র 13 দিন বাকি রয়েছে, কিন্তু আমরা জানি না এখন পর্যন্ত যে টুর্নামেন্ট আদৌ হবে কিনা। কিছুদিন আগে আপনার অ্যাক্রেডিটেশন এসেছে এবং বাংলাদেশ থেকে অনেক সাংবাদিক, শুরু হওয়ার 13 দিন না ভাই, আর মাত্র 4 দিন বাকি। ও রাইট, মাত্র, আমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা ভাবছিলাম, এটা মাত্র 7 তারিখ থেকে শুরু হবে। এখন পর্যন্ত এই যে দোদুল্যমান অবস্থা, এটা কেন এরকম হবে? এর কারণটা হলো যে আইসিসি বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশ যে ন্যায্য একটা দাবি তুলেছিল এই বিশ্বকাপ ভারতের মাটিতে না খেলে শ্রীলঙ্কার মাটিতে খেলার জন্য, সেই ন্যায্য দাবিটাকে খুব বাজেভাবে কিন্তু উড়িয়ে দিয়েছে আইসিসি ভারতের প্রচ্ছন্ন প্রভাবের কারণে। এবং সেখান থেকে আমি মনে করি যে এই পুরো টুর্নামেন্টে বাংলাদেশ যে একটা ইনজাস্টিস বা অবিচারের আপনার মুখে পড়েছিল বা সম্মুখীন হয়েছিল, সেখানে তখন তাদের পাশে তেমন কেউ দাঁড়ায়নি, শুধুমাত্র পাকিস্তান দাঁড়িয়েছিল। এবং পাকিস্তান আজকে যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা বাংলাদেশের প্রতি সংহতি তো তারা অবশ্যই জানিয়েছে, এটা একটি দিক। এবং আরেকটা দিক হলো যে তারা ভারতের এই একাধিপত্যের বিরুদ্ধে, আপনি আইসিসিতে ভারতের যে একাধিপত্য রয়েছে বা আধিপত্যবাদ রয়েছে, এবং ভারতের সব সিদ্ধান্তকে আইসিসি এক অর্থে মেনে নিচ্ছে, এবং এক অর্থে আইসিসিকে বলা হয়ে থাকে এখন কিন্তু আপনার যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, অনেকে তো দেখলাম আমি লিখছে যে ইন্ডিয়ান কমেডি কাউন্সিল, এরকমভাবে হয়ে গিয়েছে, পুরোপুরি এই পর্যায়ে চলে গিয়েছে আইসিসি এখন। সো এটা একটা অনেক বড় কারণ একটা। এবং যখনই আপনি কোনো একটা সংগঠনের হয়ে নির্দিষ্ট কাউকে সুবিধাটা দেবেন এবং বাদবাকিদেরকে আপনি অসুবিধা ক্রিয়েট করবেন, তখন এ ধরনের একটা
পরিস্থিতি আসতে বাধ্য এবং সেটাই আজকে হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই ভারত এই ম্যাচটা যে পাকিস্তান বয়কট করছে ভারতের এই ম্যাচটা, এর ফলে তারা বড় ধরনের একটা সাসপেনশনের মুখে পড়বে, আর্থিক জরিমানার মুখেও পড়তে পারে। তো এই কনসিকুয়েন্স কিন্তু পাকিস্তান জানে না এমন কিছু না, পাকিস্তান জানে। পাকিস্তান তো অনেক সময় নিয়েছে, অনেকদিন চিন্তা ভাবনা করেই কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। রাইট, এবং কনসিকুয়েন্স কি হতে পারে সেটা পাকিস্তান ভালো মতোই জানে। তারা জানে যে তারা এই টুর্নামেন্ট ম্যাচ বয়কট করলে আর্থিকভাবে বড় ধরনের রেভিনিউ থেকে যেটা আসার কথা সেই রেভিনিউ থেকে রাজস্ব তারা পাবে না, এবং উল্টো তারা আইসিসির কাছ থেকে বড় ধরনের জরিমানার মুখে পড়তে পারে। ইভেন এমনও হতে পারে যে তাদের হয়তো 6 মাস বা আর 1 বছর হয়তো ক্রিকেট থেকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইসিসি সাসপেন্ড করে দিতে পারে। বাট আই এম ইন ডাউট এত বড় ঝুঁকি হয়তো আইসিসি নেবে না। না কাসের ভাই, আমার কাছে মনে হয় এর আগেও যেহেতু বিশ্বকাপে এই ধরনের ঘটনা ঘটেছিল, ওয়াকওভার অন্যান্য দলগুলো পেয়েছিল, কয়েকটা দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া তারা যায়নি, তাদেরকে কি সাসপেন্ড করা হয়েছিল? না, তাদের লজিকটা ছিল যে আপনি যদি আপনার ওই সিকিউরিটি রিজনে যদি বাতিল করেন, অথবা যদি দেখেন যে সেখানে আপনার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই কারণে আপনি সেখানে যাচ্ছেন না, অথবা রেসিজম কোনো বিষয় রয়েছে, এইসব বিষয়গুলো যদি সেখানে আপনি থাকে, তাহলে আপনি সেই ম্যাচগুলো বয়কট করলে মানে কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের সাসপেনশনের মুখে আপনি পড়বেন না। কিন্তু লজিকহীনভাবে যদি আপনি কোনো ম্যাচ সাসপেন্ড মানে না খেলেন, তাহলে আপনি সাসপেনশনের মুখে হয়তো পড়তে পারেন। তো পাকিস্তানের সামনে এই ম্যাচটার আমি মনে করি যে বড় ধরনের লজিকটা একটাই রয়েছে, যে ভারত এই ম্যাচ খেলছে, কিন্তু ভারত যে স্পোর্টসের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে তারা অলরেডি মানে ডেমোলাইজ করে দিয়েছে পুরোপুরি। এবং এই কারণে এই ম্যাচ খেলে, শুধুমাত্র ক্রিকেট খেলে কোনো লাভ নেই যদি স্পোর্টসের স্পিরিটটা না থাকে। মোস্ট প্রবলি তারা সেই লজিকটাও কাছে আনবে। আমি জানি না এখন পর্যন্ত যে ভারতীয় ক্রিকেট পাকিস্তান ক্রিকেট বোর্ড যে আপনার ইমেলটা তৈরি করছে, সেই ইমেলটা তারা নিশ্চিতভাবে আইসিসির কাছে পাঠাবে এবং সেখানে তারা এই লজিকগুলো হয়তো তুলে ধরবে। তবে এখন পর্যন্ত 13 দিন বাকি রয়েছে। যে নাটক শুরু হয়েছিল আইসিসি এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে, সেই নাটকের আমার মনে হচ্ছে যে আরও অনেক পর্ব এখন বাকি রয়েছে। আমরা হয়তো টুর্নামেন্ট শুরু হওয়ার পর সেই পর্বের বাকি অংশগুলো দেখতে পাবো। সেটাই কাসের ভাই, পাকিস্তান কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বা কি কি হতে পারে সেসব নিয়ে আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি, বা আইসিসিও এখন পর্যন্ত সিদ্ধান্ত জানায়নি। কিন্তু আইসিসি এই ম্যাচ থেকে কেমন আর্ন করে বা কেমন ক্ষতির মুখে তারা পড়তে পারে সেটার একটা চিত্র মনে হয় আমরা দেখাতে পারি। ভারত পাকিস্তান ম্যাচ থেকেই, শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচ থেকে আমরা যেটা জানতে পারছি যে 36% আর্ন করে হচ্ছে বিশ্বকাপে শুধুমাত্র একটা ম্যাচ থেকে, হোয়ারেজ বাংলাদেশের ম্যাচগুলো থেকে তারা 7% হচ্ছে ইনকাম করে। এই 43% বিশ্বকাপ শুরুর আগেই আপনি জানছেন যে আপনি পাচ্ছেন না। আর অন্যান্য ম্যাচগুলো থেকে 43% আর্ন করতে পারে আইসিসি, সেখানে ভারতের ম্যাচগুলো আছে। এবং আমরা যতটুকু দেখেছি সেখানে ভারতের ম্যাচগুলো থেকে তারা 30%-এর বেশি ইনকাম করে থাকে। অন্যান্য ম্যাচগুলো মিলিয়ে তারা আর বাকি 13%-এর মতো বা 12-13% ইনকাম করে। পাকিস্তানের অন্যান্য ম্যাচ থেকে 14%-এর মতো তারা ইনকাম করে। সুতরাং বিশ্বকাপটা শুরু হওয়ার আগেই আইসিসি অলরেডি জানতে পারছে যে তাদের অলমোস্ট 40%-এর বেশি হচ্ছে তাদের ইনকাম সোর্স কিন্তু বন্ধ হয়ে গেছে। রাইট, সেটাই আমি বললাম যে আর্থিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে বলেই তারা কড়া ধরনের কোনো এইরকমভাবে হুমকি দেয়নি পাকিস্তানকে। কারণ তারা এখন এক অর্থে পিঠে হাত বুলিয়ে পাকিস্তানকে রাজি করাতে চাইবে যেন পাকিস্তান কোনো মতে এই ম্যাচটা অন্তত খেলে। কারণ এই ম্যাচটা যদি না হয়, তাহলে আপনি যেভাবে হিসাবটা দিলেন, তাহলে তো এই টুর্নামেন্ট পাকিস্তান আপনার আইসিসির জন্য বড় একটা ক্ষতির বিষয় হয়ে থাকবে। এবং আইসিসির ইনকামের মূল উপায়টা কি? আইসিসির ইনকামের মূল উপায়টা কিন্তু আপনি এই বৈশ্বিক টুর্নামেন্টগুলো, টি-20 ওয়ার্ল্ড কাপ এবং আপনার ওয়ানডে বিশ্বকাপ, এবং আরেকটা হলো যে টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে খুব বেশি আয় করে না তারা, কিন্তু এই দুটো টুর্নামেন্ট থেকে ওয়ানডে বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপ, এই কারণে আপনি দেখবেন যে টি-20 বিশ্বকাপ 2 বছর পর পর হয়। আপনি পৃথিবীর আর অন্য কোন টুর্নামেন্ট আপনি 2 বছর পর পর হয়? বিশ্বকাপ তো 2 বছর পর পর হয়, কিন্তু 2 বছর পর পর হয় না। এটা হয়েছে তার কারণটা হলো যে আপনি যেন অনেক বেশি ম্যাচ হয় এবং অনেক বেশি আপনার আমরা আয় করতে পারি আর কি, খুব দ্রুত সময় আয় করতে পারি। সো এটা যদি না হয় তাহলে আইসিসির জন্য অনেক বড় একটা ধাক্কা হবে, এবং এই ধাক্কাটা আইসিসি কিভাবে সামাল দিয়ে উঠতে পারবে আই মিন ডাউট। এবং যখনই আপনি এখানে আর্থিকভাবে আইসিসির ক্ষতিগ্রস্ত হবে, এবং এই মুহূর্তে আইসিসির পরিচালনা বোর্ডে কারা রয়েছেন? ভারত কিন্তু রয়েছে। সো তাদের সময় আইসিসি বড় ধরনের একটা আর্থিক ঝুঁকির মধ্যে পড়বে বা লোকসানের মুখে পড়বে, এই দায়টুকু পুরোপুরি তাদেরকে নিতে হবে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে একটা ক্রিকেট কিন্তু এখন ক্রিকেট না, ইটস নাও বিকাম এ ওয়ার। এবং এই শুধু ব্যাট বলের খেলা না বা 22 গজের মধ্যে খেলা হয় না, এই খেলাটা কিন্তু নাও বিকাম এ উইপন অফ আপনার এক অর্থে পলিটিক্স। সো এই পলিটিক্সের উইপেন হয়ে গিয়েছে ক্রিকেট, এবং এটার জন্য শুধুমাত্র আপনি কোনো একটা দলকে দায়ী করবেন না। এবং আমি মনে করি যে এই যুদ্ধটা শুরু করেছিল ভারত, এবং এই যুদ্ধটা এক সময় মনে হচ্ছিল যে অসম একটা যুদ্ধ হবে, কিন্তু ভারত এখন বড় চ্যালেঞ্জের মুখে অন্তত পড়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের এই চ্যালেঞ্জ, এই সমস্যাটা ভারত নিজে ক্রিয়েট করেছিল এবং নিজেই এখন এই ফাঁদেটুকু পড়েছে।
আমরা ক্রিকেট প্রেমী হিসাবে কখনোই আপনি ক্রিকেট নিয়ে শুধু আলোচনা করতে চাই, ক্রিকেটের বাইরের যে অংশ যেগুলো রয়েছে এই লড়াই নিয়ে যেন আমাদেরকে আলোচনা করতে না হয়। এখানে যদি আমরা ব্যাট বলার হিসাব নিয়ে আলোচনা করতাম দেখতেন যে অনেক ভালো হতো। সো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেট এখন যেভাবে ভারত ক্রিকেটটাকে একটা ওয়েপন হিসেবে ইউজ করেছিল সেটার একটা ভালো বা জবাব তারা পাচ্ছে অন্তত পাকিস্তানের কাছে এই মুহূর্তে। একই সঙ্গে এই যে আমরা পুরো ঘটনাটাতে একটা গভর্নিং বডির, একটা নিয়ন্ত্রক সংস্থার কি আমরা মুখোশ উন্মোচন হয়ে গেল কিনা এই পুরো ঘটনাগুলোর মাধ্যমে? অবশ্যই আমি তো মনে করি যে একটা আপনি দেখবেন যে শুধুমাত্র আমরা না, আপনি অনেকে কিন্তু বলছেন যে আইসিসি যে ভূমিকাগুলো নিচ্ছে বা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটাকে আপনার ডাবল স্ট্যান্ডার্ড বলা হয়ে থাকে, দ্বিচারিমুখী আচরণ নিয়ে থাকেন। আপনি যে কোনো একটা বিষয় আপনি একজনের জন্য এক সিদ্ধান্ত এবং আরেকজনের জন্য আরেক সিদ্ধান্ত, একজনকে সুবিধা দিচ্ছেন এবং ঠিক একই গ্রাউন্ডে আপনি বাদবাকি আরেকজনকে আপনি সুবিধাটুকু দিচ্ছেন না। যখনই ভারত পাকিস্তানের ম্যাচের বিষয় আসছে তখন আপনি হাইব্রিড সিস্টেমে ভারতের ম্যাচটা বা ভারত পাকিস্তানের ম্যাচটা অন্য কোথাও নিয়ে যেতে পারছেন। আর একই সমস্যা যখন বাংলাদেশ তুলেছে তখন আপনি বাংলাদেশের ম্যাচটা শ্রীলঙ্কার মাটিতে নিয়ে যেতে পারলেন না। অথচ মজার বিষয়টা হলো যে ভারত এই টুর্নামেন্টে খেলছে হাইব্রিড সিস্টেমে, ভারত পাকিস্তানের সাথে যে ম্যাচটা খেলবে সেটা শুধু প্রেমাদাসায় ছিল, বাদবাকি 3টা ম্যাচ কিন্তু গ্রুপের তারা নিজ মাটিতে খেলবে। ঠিক একই কাজটা বাংলাদেশের জন্য তারা করতে পারতো, ভেরি ইজি, কোনো সমস্যা হতো না। আমি মনে করি যে তারা ইচ্ছা করলেই কিন্তু করতে পারতো, কিন্তু সেই সময়টা তারা যেটা দেখিয়েছে যে এখানে না আপনার আবাসিক সংকট হবে, আপনার যেহেতু হোটেল বুকিং দেওয়া হয়ে গেছে, ফ্লাইট বুকিং দেওয়া হয়ে গেছে, ব্রডকাস্টিংয়ের একটা সুবিধা হবে, টিকিট ছাপা হয়ে গিয়েছে, এইসব আপনার লজিস্টিক সমস্যা তো আপনি চেঞ্জই করছেন স্কটল্যান্ডের জন্য। একই কথা, সেটাই বললাম যে আপনি এইসব লজিস্টিক সমস্যা একদম মানে একেবারে বাচ্চাদের মতো সমস্যা তুলে এই জিনিসটা বাংলাদেশকে তারা এক অর্থে বাংলাদেশের দাবিটা তারা মানেনি। এবং এখন তারা স্কটল্যান্ডকে যখন নিয়ে এসেছে তখন তো আপনাকে নতুন করে টিকিট ছাপতে হচ্ছে, তা আবার নতুন করে ফ্লাইট বুকিং দিতে হচ্ছে, এদের নামে হোটেল বুকিং দিতে হচ্ছে। সো এটা কোনো বিষয় না। বিষয়টা হলো নোমান, সেটা হলো যে আপনি সমস্যাটা সমাধান করতে চান কি চান না। ভারত বাংলাদেশকে কেন্দ্র করে যে বিশ্বকাপ টি20তে যে বিশ্বকাপ কেন্দ্র করে যে সমস্যা তৈরি করেছিল সেই সমস্যাটা ভারত সমাধান করতে চায়নি বলে এই সমস্যাটা লিঙ্গার হতে হতে এই পর্যায়ে হয়েছে যে বাংলাদেশকে এক অর্থে এই বিশ্বকাপ এখন দর্শক হয়ে থাকতে হচ্ছে। কিন্তু বিষয়টা হলো যে যখনই আপনি এরকমভাবে একটা কাউকে বঞ্চিত করবেন তখন যেটা আপনার শুরুতে আপনি যেটা বললেন যে প্রকৃতি একটা প্রতিশোধ নিয়ে থাকে। সো আমার কাছে মনে হচ্ছে যে এখন ভারত তাদের যে ফাঁদটা তৈরি করেছিল সেই ফাঁদের মধ্যে তারা নিজেই পড়ে গিয়েছে। তবে আমি আশা করব যে অন্তত পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে তারা যদি অটল থাকে তাহলে আমরা একটা ভালো ম্যাচ থেকে বঞ্চিত হব। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে ভারতের পুরো বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্যবাদ ভেঙে দেওয়ার জন্য যে ধরনের একটা ধাক্কা প্রয়োজন ছিল সেই ধাক্কাটা অন্তত পাকিস্তান এখন পর্যন্ত দিতে পেরেছে। রাইট, কাইসার ভাই, আমরা আরো আলোচনা করব। এই একটা ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে এত আলোচনা, এত কিছু, সেই একটা ম্যাচের আর্থিক ক্ষতির কথা আমরা বলছিলাম না, এই একটা ম্যাচের টিকিটের দাম কেমন সেটা দেখলে, বা এই একটা ম্যাচের আমরা জেনেছি যে বিশ্বকাপের অন্যান্য যে ম্যাচগুলো হয় সেই ম্যাচের তুলনায় এই ম্যাচের টিকিটের দাম 10 গুণ 15 গুণ পর্যন্ত বেশি, এবং এই ম্যাচের বিজ্ঞাপনের রেটও অনেক বেশি। আমরা একটু দেখতে পারি এখানে, আমরা যদিও বিশ্বকাপের রেটটা এখানে পাইনি, এশিয়া কাপের রেটটা আমরা দেখেছি, সেখানে আমরা দেখি যে প্রতি 10 সেকেন্ড তাদের বিজ্ঞাপন বিক্রি হয় হচ্ছে 14 থেকে 16 লাখ টাকায়। ফাইনাল ম্যাচগুলোতে সেটি 25 লাখ টাকা পর্যন্ত চলে যায়, এবং আমরা জানছি যে বিশ্বকাপে সেটি 45 লাখ রুপি পর্যন্ত চলে যায়। এই যখন একটা ম্যাচের হাইপ, তখন স্বাভাবিকভাবেই হচ্ছে আইসিসি বা যে কোনো সংস্থারই নাকানি চুবানি খাওয়ার কথা এই ম্যাচটা যদি বাদ হয়। অ্যাট দ্য সেম টাইম এই পাকিস্তান যে স্ট্যান্ডটা নিয়েছে, এই স্ট্যান্ডটার ফলে তো পুরো বিশ্ব ক্রিকেটেই একটা বড় প্রভাব পড়বে, বা আইসিসির উপর, আইসিসির যে খবরদারি বা আইসিসি অ্যাজ এ নিয়ন্ত্রক সংস্থা, তাদের যে বোর্ডগুলোর উপর খবরদারি করার সুযোগ ছিল বা তাদেরকে গাইডলাইন দেওয়ার সুযোগ ছিল, সেখান থেকে নিশ্চয়ই অন্য দলগুলোও বেঁকে বসতে পারে, তারাও নিশ্চয়ই প্রতিবাদ জানাতে পারে যে কোনো অন্যায্য দাবিগুলোতে। সেক্ষেত্রে আইসিসি নিশ্চয়ই তাদের কন্ট্রোলটা হারাবে সবগুলো বোর্ডের উপর। সেটাই, আপনি যখনই একটা ভালো সিদ্ধান্ত দিতে পারবেন না তখন সেই সংগঠনের বাদবাকি যারা সদস্য থাকেন তাদের মধ্যে তো একটা প্রভাব অবশ্যই পড়বে। এখানে বাংলাদেশের প্রতি যে ইনজাস্টিসটা করা হয়েছে সেই ইনজাস্টিসের হয়তো অনেকে মুখ খুলে তেমনভাবে বলতে পারছেন না, পাকিস্তান যেভাবে বলেছে অনেকে বলতে পারছেন না। তার কারণটা হলো যে এখানেও কিন্তু আপনার আর্থিক বিষয়টা রয়েছে। ভারত দেখবেন যে হয়তো কোনো একটা দলকে বলে দিয়েছে বা কোনো একটা সদস্য রাষ্ট্রকে বলে দিয়েছে যে তারা তাদের সাথে একটা আপনার দ্বিপাক্ষিক সিরিজ হয়তো খেলবে, এবং একটা দ্বিপাক্ষিক সিরিজ ভারত খেলা মানেটাই হলো তাদের সারা বছরের টাকাটা উঠে আসাটা। তো
তো এটা করে হয়তো ভারত এখন পর্যন্ত তাদের মুখটা বন্ধ করে রাখতে পেরেছে, কিন্তু আরও অনেকে যেটা রয়েছে, আপনি যে জিনিসটা হয়তো জানতে চাচ্ছেন যে অন্যান্য বড় দল যারা রয়েছে, আপনি অস্ট্রেলিয়া, আপনি নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তারা এই প্রতিবাদটুকু করার সুযোগটা পাবে কিনা? আমি মনে করি যে অবশ্যই তারা পাবে, কারণ অন্যায়ের প্রতিবাদ না করলে আপনি দেখবেন যে সেই অন্যায়ের আপনি তো সঙ্গী হয়ে যাচ্ছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে আইসিসিতে এই পুরো যেভাবে আইসিসি এই বর্তমান প্রশাসন চালিয়েছে, আইসিসির বর্তমান প্রশাসন যেভাবে আইসিসিকে রান করছে, তাতে আমি মনে করি যে আইসিসির গ্রহণযোগ্যতা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন সম্মুখীন হয়ে উঠছে। এবং আপনি ভারত এই ইস্যুতে কিন্তু একটা বিষয় পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছে যে আইসিসির মধ্যে কিন্তু একটা ডিভাইডেশন চলে আসছে, এবং আমি মোটেও অবাক হব না যদি দেখবেন যে এই ডিভাইডেশনটা সত্যিকার অর্থে এক সময় হয়ে যায়, এবং সেটা হলে সেটা ক্রিকেটের জন্য কিন্তু ক্ষতিকর। কারণ আপনি ঠিক যেভাবে এসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, কিন্তু এক অর্থে বর্তমানে কিন্তু অকার্যকর অবস্থায় কিন্তু চলে এসেছে। আপনি ভারত পাকিস্তান যদি ক্রিকেট না খেলে তাহলে, এবং একজন আরেকজনের মুখোমুখি যদি না হয়, তাহলে কিন্তু এশিয়া কাপও আপনি কখনোই মর্যাদা পাবে না, এবং এশিয়া কাপও কিন্তু এই ধরনের আপনার দেখবেন লাভজনক হবে না, রেভিনিউ তো আসবেই না, আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ ভারত পাকিস্তান ম্যাচ থেকে সবচেয়ে বেশি রেভিনিউ যেহেতু আসে, অন্যান্য ম্যাচগুলো তো তারা তো হয়তো পার্টিসিপেটর হিসেবে থাকে। সো মূল জিনিসটাই যখন মূল একটা ম্যাচ যদি না হয়, তখন তো সেটার আর কোনো আর্থিক মূল্য তো থাকে না। সো আমার কাছে মনে হচ্ছে যে এশিয়া কাপ একটা ক্ষতিগ্রস্ত হবে বড়ভাবে, এবং ঠিক একই রকমভাবে বিশ্বকাপও ক্ষতিগ্রস্ত হবে যদি ভারত পাকিস্তান ম্যাচটুকু না হয়। এবং এটার দায়টুকু আমি অবশ্যই মনে করি যে এটার দায়টুকু অবশ্যই ভারতকে নিতে হবে, কারণ ঝগড়াটা তারাই শুরু করেছিল। ঝগড়া বলবো না, আমি বলবো যে একটা মানে স্পিরিটের এগেনস্টে যে লড়াইটা, সেটা তারা শুরু করেছিল, এবং সেই দায়টুকু তাদের চুকাতে হচ্ছে। হ্যাঁ, ভারত এখন একটা জিনিস করতে পারে, সেটা হলো যে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল যে পাকিস্তানের সাথে কোনো ম্যাচ হলে তারা হ্যান্ডশেক করবে না বা কথা বলবে না, সেই জিনিসটা যে তাদের ভুল ছিল, এখন সেখান থেকে তারা যদি ফিরে আসতে পারে, তাহলে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে এই জিংসটা ভাঙবে, এবং এই জিংসটা ভাঙার জন্য এখন উদ্যোগটা ভারতকে নিতে হবে পাকিস্তানের তুলনায়। কাসার ভাই, আপনি শুরুর দিকে একবার বলছিলেন যে পাকিস্তান শেষ পর্যন্ত খেলবে বলে আপনার মনে হচ্ছিল, সেই কারণটা একটু জানতে চাইবো যে কেন আপনার মনে হয় যে পাকিস্তান শেষ পর্যন্ত খেলবে? তার কারণটা হলো যে আপনি হয়তো এই গ্রুপ পর্যায়ের ম্যাচটা মিস করলে তেমন কোনো কিছু আসবে না, কারণ গ্রুপ পর্যায়ে অন্যান্য যারা রয়েছে, যে দলগুলো রয়েছে, ইউএসএ, নামিবিয়া এবং নেদারল্যান্ড, এদের বিরুদ্ধে আপনি সহজে জিতে আপনি সুপার 8-এ যেতে পারবেন। কিন্তু যখন আপনি আবার ভারতের সাথে সুপার 8-এ অথবা সেমিফাইনালে বা ফাইনালে যখন ভারতের সাথে ম্যাচটা হবে, তখন কি পাকিস্তান এই ম্যাচটা বয়কট করবে বা পাকিস্তানকে এটা ওয়াকওভার দিয়ে দিবে? আই ডোন্ট থিঙ্ক সো। যে একটা ওয়ার্ল্ড কাপের মতো সেমিফাইনাল ম্যাচ অথবা ফাইনাল ম্যাচ আপনি ওয়াকওভার দিয়ে চলে আসছেন, আমার মনে হয় না যে এই ঝুঁকিটা পাকিস্তান নেবে। তবে পাকিস্তান যে প্রতিবাদটুকু করার প্রয়োজন ছিল, অন্তত এখন পর্যন্ত তারা এই ম্যাচ বয়কটের কথা বলে যে সিদ্ধান্তটা নিয়েছে, আমি জানি না এই সিদ্ধান্তটা 100% ইমপ্লিমেন্ট তারা 15 তারিখ পর্যন্ত করতে পারবে কিনা, কিন্তু তারপরও তারা যে সিদ্ধান্তটা নিয়েছে এবং যেভাবে কথাটা বলেছে, তাতে আমি মনে করি যে তাদের এই প্রতিবাদটুকু অন্তত ভারতের যে আপনার একচ্ছত্র আধিপত্য ভারত দেখিয়েছে পুরো বিশ্ব ক্রিকেটে, আপনি প্রশাসনিকভাবে খেলার মাঠে আপনি দেখাতে পারলে এটাতে কোনো আপত্তি নেই, কারণ খেলার মাঠে তো আপনি ভালো পারফরমেন্স করলে সবাই হাততালি দিবে। কিন্তু যখন আপনি প্রশাসক হিসেবে থাকবেন এবং সেই প্রশাসক হিসেবে থেকে যখন কোনো একটা সুনির্দিষ্ট দলের প্রতি বা সুনির্দিষ্ট দেশের প্রতি বিচারটুকু আপনি করবেন না, তখন এই ধরনের আমি মনে করি যে প্রতিবাদটুকু অবশ্যই হওয়া উচিত। এবং সেই প্রতিবাদটুকু প্রথমে বাংলাদেশ করেছিল এবং তার সাথে সংহতি প্রকাশ করে পাকিস্তান করেছে। এবং ক্রিকেট বিশ্বকে যে বার্তাটা দেওয়ার দরকার ছিল তারা নিশ্চয়ই সেটি দিতে পেরেছে। আইসিসি কি সেই বার্তাটা নিচ্ছে কিনা বা নিবে কিনা? নেওয়া উচিত। না নিলে আপনি যে ধরনের সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যাটা কিন্তু আরও বাড়বে। কারণ এই সমস্যার ঠিক একই রকমভাবে বাংলাদেশের সমস্যা সুষ্ঠুভাবে সমাধান না করে আইসিসি যে জটিলতায় পড়েছিল, একই রকমভাবে পাকিস্তান এখন যে প্রতিবাদটুকু করেছে, এই সমস্যার সমাধানটা যদি আপনি সুন্দর এবং সফিস্টিকেটেড কায়দায় যদি সমাধান করতে না পারেন, এখানেও যদি আপনি ঝগড়াঝাটি বেছে নেন, এখানেও যদি আপনি মারামারি বেছে নেন, এখানেও যদি আপনি মনে করেন যে না আমি তার সাথে এই ওয়ারে জিতবো, এই ধরনের টেন্ডেন্সিতে যদি আপনি চলে আসেন বা আপনার যদি ছাড়াছাড়ি মনোভাব হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনি কখনোই একজোট হতে পারবেন না। আমি মনে করি যে এই সমস্যা তৈরি হয়েছে, এটাও একটা আমার কাছে মনে হচ্ছে যে আলোচনার ভিত্তিতে পুরো জিনিসটার একটা সমাধানে আসতে হবে আইসিসিকে। আর সেটা যদি তারা না আসতে পারে, আইসিসি যদি চিন্তা করে নেয় না আমরা পাকিস্তান আমাদের এই ম্যাচটা বয়কট করেছে, আমরা পাকিস্তানকে বয়কট করে দেবো, পাকিস্তানকে হেফটি অ্যামাউন্ট একটা জরিমানা করব, তাতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি মনে করি যে মোটেই সেটা সমস্যার সমাধান হবে না। পাকিস্তানকে হয়তো তারা জরিমানা করতে পারে এই ম্যাচটা যদি পাকিস্তান না খেলে, কিন্তু এর চেয়ে বাড়তি কোনো যদি চিন্তাভাবনা তারা করে থাকে, তাহলে আপনি দেখবেন যে পাকিস্তান যদি বিশ্ব ক্রিকেটের না থাকে, তাহলে এই যে এশিয়া কাপ হবে না, আপনি এই যে বিশ্বকাপের যে ম্যাচগুলো যে রেভিনিউ আপনি দেখালেন, সেটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। সো কে চাইবে নিজের এরকম লক্ষ্যকে পায়ে ঠেলে দিতে? সেটাই কায়সার ভাই, আমরা যখন আইসিসির দৌড় নিয়ে কথা বলছি, এই যে এত কিছু ঘটে যাচ্ছে, শুরুটা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছিল,
আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম গণমাধ্যম তাদেরকে সাপোর্ট দিয়েছিল বা বিসিবির সিদ্ধান্তে তাদের পক্ষে ছিল, কিন্তু সেই বিসিবি আমরা দেখছি যে গত পরশুদিন একটা সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ডে সাংবাদিকরা ঢুকতে পারবেন না উইদাউট মানে ম্যাচ ডে ছাড়া বা উইদাউট ইনভাইটেশন তারা ঢুকতে পারবেন না, বা প্রেস কনফারেন্সগুলোর জন্য তারা ঢুকতে পারবেন। সো বিসিবি হুট করে কেন এ ধরনের সিদ্ধান্ত নিতে হলো, তাদের কেন মনে হলো যে সাংবাদিকরা তাদের জন্য হুমকির, বা তারা কি লুকাতে চায় আসলে সাংবাদিকদের কাছ থেকে? আমি নিজে কয়েকজন পরিচালকের সাথে কালকে কথা বলেছি এই বিষয়ে, এবং আমার পত্রিকা আমি একটা রিপোর্টও করেছি যে হঠাৎ করে নিরাপত্তার এই নতুন তালা কেন। তো অবাক করার বিষয়টা হলো যে অনেক পরিচালক এই পুরো বিষয়টা সম্পর্কে তেমনভাবে জানতেন না। তারা এটা একটা আরোপিত সিদ্ধান্ত এসেছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা এটা জেনেছেন। এবং আমি যতদূর জানতে পেরেছি সেটা হলো যে আপনি ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছিল সেখানে সাংবাদিকদেরকে নিয়ে, এই কারণে তারা এই কাজটুকু করেছেন। তো আমার কথা হলো যে আপনি যদি ওভার ক্রাউডেড হয়ে থাকে তাহলে সেটা সমস্যার সমাধান অন্যভাবে করা যাবে, কিন্তু আপনি এখানে নিরাপত্তার তালা ঝুলিয়ে কাউকে আপনি ভিতরে প্রবেশ করতে দেবেন না, এবং সেই কারণে আপনি একটা প্রেস রিলিজ দিয়ে আগের দিন জানিয়ে দিয়েছিলেন, এবং সেই প্রেস রিলিজে শুধুমাত্র যে মিডিয়া এবং সাংবাদিকদের প্রবেশাধিকার এখানে নিষিদ্ধ করা হয়েছে মানে ম্যাচ ডে, এবং আপনি এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদেরকে দাওয়াত দিয়ে না ডাকে তাহলে তারা সেখানে যেতে পারবেন না, বা তারা আপনার অনাহুতের মতো থাকবেন। এটা শুধুমাত্র মিডিয়া এবং সাংবাদিকদের জন্য না, ওখানে লেখা রয়েছে অল পারসনস। তো অল পারসনস মিনস আপনি ক্রিকেটারও পড়বেন। এখন ন্যাশনাল টিমের কোনো ক্রিকেটার যদি ক্রিকেট বোর্ডে যান তিনি সেখানে ঢুকতে পারবেন না, তাকে গেটে গিয়ে আপনার জবাবদিহি করতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা খুব একটা অশোভন, এবং এটা এই মুহূর্তে সেটা প্রয়োজন ছিল না। তো প্রয়োজন ছিল না যে জিনিসটা, সেটা কেন করবেন? যে জিনিসটার প্রয়োজন সেটা যদি ক্রিকেট বোর্ড করে তাহলে দেখবেন যে আপনি ক্রিকেট বোর্ডের যে এই সমালোচনা যেভাবে হচ্ছে সেই সমালোচনাটুকু সেরকমভাবে হবে না। আর আপনি একটা কাজ করলে সমালোচনা হবেই। আপনি বোর্ডের কর্মকর্তারা বা পরিচালকরা যে কিছু কথাবার্তা যেটা বলেছেন বা যে কর্মকাণ্ড তারা করেছেন সেটা তো আমি মনে করি যে সমালোচনা হওয়ার মতোই, এবং সমালোচিত যদি সমালোচনা আপনি সহ্য যদি করতে না পারেন তাহলে সেই চেয়ারে বসার দায়িত্ব অধিকারটুকু আপনার নেই। আর ক্রিকেট বোর্ড যে সঠিকভাবে চলছে না তার জন্য সবচেয়ে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনি এখানে দেখবেন যে একজন পরিচালক ইতিমধ্যে পদত্যাগ করেছেন, এবং আরেকজন পরিচালকের বিরুদ্ধে আপনার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ পর্যন্ত উঠেছে, এবং তার কথা আপনার রেকর্ডেড কথা একটা আমরা ইউটিউবে একটা দেখেছি। তো সব কিছু মিলে এই বিষয়টা ক্রিকেট বোর্ডও কী করছে সেটাও একটু দেখার বিষয়টুকু রয়েছে। তবে আমি যতদূর জানতে পেরেছি যে আপনি এর আগে দেখবেন যে আমাদের ওই যে নারী ক্রিকেটারকে নিয়ে যে আপনার যৌন হয়রানির যে অভিযোগটা উঠেছিল সেটা লম্বা সময় ধরে তদন্ত হয়েছে। খুব সম্ভবত সেটার রিপোর্টটাও চলে এসেছে ক্রিকেট বোর্ডের কাছে। আমি জানি না আজকালকের মধ্যে খুব সম্ভবত তারা এই রিপোর্টটাও প্রকাশ করবে। আমি যতদূর জানি যে সেই রিপোর্টটা অলরেডি জমা হয়েছে, তদন্ত কমিটি সেই রিপোর্টটা ক্রিকেট বোর্ডকে পাঠিয়ে দিয়েছে। এখন ক্রিকেট বোর্ড সেটা ফ্ল্যাশ করবে কিনা, নাকি নিজেদের মধ্যেই রাখবে, অথবা ক্রিকেট বোর্ড একটা বোর্ড মিটিং ডেকে এই সিদ্ধান্ত নেবে, ইটস আপ টু দেম। এটা আমি জানি না এখন পর্যন্ত। তবে ক্রিকেট বোর্ডের নিরাপত্তার নামে যে নতুন তালা ঝুলানো হয়েছে সেটা আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের সঙ্গে বা ক্রিকেট বোর্ডের পরিচালকদের সঙ্গে সাংবাদিকদের যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটা আরও বেড়ে যাবে। এখানে কেউ কারো কিন্তু প্রতিপক্ষ না, সবাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ভালো চায়, এবং আপনি যখনই একটা জবাবদিহিতার মধ্যে সব কিছুকে নিয়ে আসবেন এবং দরজাটা উন্মুক্ত রাখবেন ততই সমস্যার সমাধানটুকু হবে। কিন্তু দরজা বন্ধ করে আপনি যদি ভেতর থেকে কথা বলেন তাহলে কিন্তু বোঝা যাবে না যে ওপর প্রান্তে কে রয়েছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত নিয়েছে যে এই যে নিরাপত্তার নামে নতুন তালা ঝুলানোর বিষয়টা, সেই তালার চাবিটা যেন খুব দ্রুতই খুলে দেয়। এক্স্যাক্টলি। আমরা ক্রিকেট বোর্ডের যে সভাপতি এখন আছেন তার কাছে অনেকবার, তার কাছে না শুধু বিসিবির অনেক পরিচালকের মুখে আমরা সবসময় শুনে আসি যে গণমাধ্যম তাদের অনেক বড় একটা স্টেক হোল্ডার। সো তারা যারা হচ্ছে এটা মুখে মুখে বলতে পারেন, আমরা আশা করব যে তারা তাদের কাজের মাধ্যমেও সেটির প্রমাণ দিবেন। দ্বিচারিতা তারা রাখবেন না। আশা করব যে তারা গণমাধ্যমকে তাদের যে প্রাপ্য সম্মানটা আছে এবং তাদের যে স্বাধীনতা আছে সেটির সুযোগটা তারা দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।